ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হলেন সুভাষচন্দ্র বসু। 1897 সালে 23শে জানুয়ারি বেলা 12:10 উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে সুভাষচন্দ্র বসু হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি নির্দ্বিধায় এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। মহান দেশপ্রেমিক, শতকোটির বীরপুত্র, যুব সমাজের অনুপ্রেরণা, যাই বলে সম্বোধন করা হোক না কেন তা যেন অনেক কম হয়ে যায়। স্কুলে পড়ার সময় ছোট্ট সুভাষ বিবেকানন্দের বই পড়তে ভালোবাসতেন, আর বিবেকানন্দের আদর্শই তাকে স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। এমনকি স্বামীজির লেখা বই পড়েই তিনি তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার হাত ধরেই সুভাষ প্রথম প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন। দেশবন্ধু স্ত্রী বাসন্তী দেবীও সুভাষকে খুবই স্নেহ করতেন। সুভাষচন্দ্র তাকে মা বলে ডাকতেন। রাজনীতিতে প্রবেশের কিছুদিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু কংগ্রেস কমিটির প্রচার সচিবের পদ পান। মাঝে ইংল্যান্ডের যুবরাজের ভারতে আসার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি জেলও খাটেন, আর কারামুক্তির পরই তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক হন। পরবর্তীকালে চিত্তরঞ্জন দাস মেয়র থাকাকালীন সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন। সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। মহাপ্রাণ সুভাষচন্দ্র বসু মনে করতেন মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। সে কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করে। তার চির অমর উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধে ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা আদায়ের একটি সুযোগ হিসেবে দেখেন। যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করেন। সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান ইত্যাদি দেশ ভ্রমণ করেন ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং পরে তিনি নেতৃত্ব প্রদান করেন। এই বাহিনীর সৈনিকরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ায় অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরাই তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেন। নেতাজির দিল্লি চলোর ডাকে উদ্বুদ্ধ হয় সেনাবাহিনী।
জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহযোগিতায় তিনি নির্বাসিত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ পরিচালনা করেন। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটি ইম্ফলে স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করে। তবে জাপানের অসহযোগিতা এবং বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় শেষ দিকে আজাদ হিন্দ বাহিনীকে দুর্বল করে তুলেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে নাৎসি ও অন্যান্য যুক্তিবাদী শক্তিগুলির সঙ্গে মিত্রতা স্থাপনের জন্য কোনো ঐতিহাসিক ও রাজনীতিবিদ সুভাষচন্দ্রের সমালোচনা করেছেন। এমনকি কেউ কেউ তাকে নাৎসি মতাদর্শের প্রতি সহানুভূতি সম্পন্ন বলে অভিযুক্ত করেছেন। তবে ভারতে অন্যান্যরা তার ইস্তাহারকে রিয়েল পলিটিক অর্থাৎ নৈতিক বা আদর্শভিত্তিক রাজনীতির বদলে ব্যবহারিক রাজনীতির নিদর্শন বলে উল্লেখ করেছেন। তার পথ প্রদর্শন সামাজিক ও রাজনৈতিক ভাবাদর্শের প্রতি সহানুভূতি পোষণ করেছে। উল্লেখ্য, কংগ্রেস কমিটি যেখানে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, সেখানে সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহরু সহ অন্যান্য যুব নেতারা তাকে সমর্থন করেন। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরোইন চুক্তি বিরোধী আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। কোনো বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে পড়ে। 1945 সালের 18ই আগস্ট তাইপেইতে একটি বিমান দুর্ঘটনার পরই নেতাজির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই নেতাজির মৃত্যু এবং নিখোঁজ নিয়ে একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়, যার মধ্যে শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন উল্লেখযোগ্য। শাহনওয়াজ এবং খোসলা কমিশন সংশ্লিষ্ট দুর্ঘটনার পর নেতাজি মারা গেছেন বলে দাবি করে। অন্যদিকে মুখার্জি কমিশনের মতে নেতাজি দুর্ঘটনার পরও জীবিত ছিলেন। এমনকি নেতাজির এই মৃত্যু নিয়ে বসু পরিবারের সদস্যদের মধ্যে বিভাজন রয়েছে। সুভাষচন্দ্র যুদ্ধের দ্বারা ভারতবর্ষকে স্বাধীন করতে পারেননি ঠিকই, কিন্তু তার আজাদ হিন্দ ফৌজের বীরত্বব্যঞ্জক সংগ্রাম যে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল সে বিষয়ে সন্দেহ নেই। ভারতের জাতীয় নেতা হওয়ার সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল। তার নেতৃত্বের জাদুস্পর্শ হিন্দু মুসলমানের ভেদাভেদ ঘুচিয়ে দিয়েছিল। তিনি ছিলেন সত্যকার অসাম্প্রদায়িক। সুভাষচন্দ্রের জ্বলন্ত দেশপ্রেম, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, স্বদেশের জন্য আত্মত্যাগ যুগ যুগ ধরে ভারতবাসীকে অনুপ্রেরণা যোগাবে। ভারতবাসীর হৃদয়ে তার আসন চিরস্থায়ী হয়ে থাকবে। তার মতো দেশপ্রেম, জাতীয়তাবোধ, অদম্য সাহস ও উদ্দীপনা পৃথিবীর ইতিহাসে বিরল। এজন্য তিনি প্রকৃত দেশপ্রেমিক, দেশ নায়কের আসনে আসীন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।